মাদুরো ড্রোন যুদ্ধ, আমেরিকার উঠোনে উত্তেজনার মেঘ। নিকোলাস মাদুরোর ভেনেজুয়েলা যেন এক রাজনৈতিক দাবানল। হোয়াইট হাউসের নাকের ডগায় ক্যারিবীয় সাগরে এক নতুন সামরিক খেলার মঞ্চ প্রস্তুত হচ্ছে, যার নেপথ্যে রয়েছে ইরানের ছায়া, আর তাতে জ্বালানি যোগাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার কড়া অবস্থান। এ যেন এক ভূ রাজনৈতিক থ্রিলার, যেখানে প্রতিটি চালই এক একটি অনিশ্চিত মোড়। মার্কিন উঠোনে যুদ্ধের মেঘ জমা হচ্ছে। ওয়াশিংটন পোস্ট ও নিউজ উইকের বিস্ফোরক রিপোর্টগুলি এক গোপন চুক্তির পর্দা উন্মোচন করেছে। ভেনেজুয়েলা নাকি ইরানের কাছ থেকে চেয়েছে অত্যাধুনিক ড্রোন, সেই ড্রোন যা ইউক্রেনের রণাঙ্গনে কুখ্যাত শাহেদ নামে পরিচিত। কারাকাসের পরিবহন মন্ত্রী 1000 কিলোমিটার পাল্লার ড্রোন চেয়েছেন বলে খবর। এ যেন দূর থেকে ছোড়া এক নীরব ক্ষেপণাস্ত্রের দাবি। ইরান ও মাদুরো এক নতুন সামরিক যুগলবন্দী। ইরানের ড্রোন বিশেষজ্ঞ ফ্যাবিয়ান হিঞ্জ বলেছেন, তেহরানের কাছে অত্যন্ত সমৃদ্ধ সিস্টেম পোর্টফোলিও আছে যা তারা কারাকাসকে দিতে পারে। ভাবুন তো, ইউক্রেন যুদ্ধে আলোড়ন সৃষ্টিকারী তুর্কি নির্মিত বিয়ারাক্তার TB2 এর অ্যানালগ মোহাজের 6 কিংবা সুদূর নজরদারির জন্য মোহাজের 2, এগুলো কি তবে পৌঁছাতে চলেছে ভেনেজুয়েলার উপকূলে? আরও আছে 600 মাইলেরও বেশি পাল্লার শাহেদ 131 ড্রোন। এগুলি যদি সত্যিই মার্কিন সীমান্তে মোতায়েন হয়, তবে পরিস্থিতি অকল্পনীয় উত্তেজনার দিকে মোড় নেবে। মাদুরো কি তবে সত্যিই আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর ওপর দিয়ে মৃত্যুর বিষ ছড়াতে চাইছেন? ক্যারিবীয় সাগরে আমেরিকান ঘাঁটির ঘুম কেড়ে নেওয়া হুমকি। মার্কিন সামরিক ঘাঁটিগুলো, বিশেষত পুয়ের্তো রিকোর ফোর্ট বুচালান, ক্যাম্প সান্তিয়াগো এবং মুনিজ ইয়ার ন্যাশনাল গার্ড বেস সবই এখন আক্রমণের পরিসরের মধ্যে। শুধু তাই নয়, কিউবার কুখ্যাত গুয়ান্তানামো উপসাগরে মার্কিন ঘাঁটিও বাদ যাচ্ছে না। এই ড্রোনগুলি যদি একবার উড়ে যায়, তবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কি তাকে রুখতে পারবে? ওয়াশিংটন এখন যেন উদ্বেগজনক নীরবতার মধ্যে। তবে কি মাদুরো একা নন? তিনি যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের শি জিনপিং এর কাছেও বর্ধিত সামরিক সহযোগিতা চেয়েছেন, তা এই নাটকে নতুন মাত্রা যোগ করেছে। ট্রাম্পের বিরুদ্ধে মাদুরো যেন প্রতিদ্বন্দ্বীদের সমাবেশ ঘটিয়েছেন। রাশিয়া থেকে সুখোই যুদ্ধ বিমানের সংস্কার এবং চীন থেকে রাডার শনাক্তকরণ ব্যবস্থার দ্রুত উৎপাদন। মাদুরো তার দেশকে দুর্গের মতো করে গড়ে তুলতে চাইছেন। মার্কিন যুক্তরাষ্ট্রও বসে নেই। তারা রুজভেল্ট রোডস নৌ স্টেশন পুনরায় চালু করেছে এবং রাফায়েল হার্নান্দেজ এবং হেনরি রোহেলসেন বিমানবন্দরে রানওয়ে সক্ষমতা বাড়াচ্ছে। এগুলি ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র 500 মাইল দূরে, অর্থাৎ প্রতি আক্রমণের প্রস্তুতি চলছে জোর কদমে। মাদুরো কি সত্যিই তার এই ড্রোন ডিপ্লোম্যাসি দিয়ে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে পারবেন, নাকি ক্যারিবীয় সাগরে ভেসে বেড়ানো মার্কিন বিমানবাহী রণতরীগুলোই শেষ পর্যন্ত এই খেলার চূড়ান্ত রেফারি হবে? ইতিহাস সাক্ষী, আমেরিকার উঠোনে এমন বিপজ্জনক খেলা এর আগে কেউ খেলতে সাহস দেখায়নি। মাদুরোর এই চাল কি তাকে বীরত্ব দেবে, নাকি অনিবার্য পতনের দিকে ঠেলে দেবে? উত্তর দেবে সময়। কিন্তু আপাতত উত্তেজনার পারদ চরমে। গাজার রাফায় মাটির গভীরে এক রাজনৈতিক টাইম বোমা টিকটিক করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার ডাকনাম বিবি, মুখোমুখি দাঁড়িয়েছেন এক কঠিন আমেরিকান চাপের। আর এই চাপের উৎস স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস। খবর আসছে, মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF-কে বাধ্য করছে এক চাঞ্চল্যকর কাজ করতে। সুড়ঙ্গে আটকে থাকা হামাস যোদ্ধাদের নিরাপদ পথ করে দিতে হবে। মধ্যপ্রাচ্যের একজন কূটনীতিক টাইমস ইসরায়েলে এই বিস্ফোরক দাবি করেছেন। দক্ষিণ গাজার হলুদ রেখার ইসরায়েলি নিয়ন্ত্রিত পাশে এক সুড়ঙ্গে প্রায় 100 থেকে 200 হামাস কর্মী আটকা পড়েছে বলে জানা গেছে। আর তাদের যেন কোনো ক্ষতি না হয়, সেই মর্মে তাদের ক্ষতি করো না বার্তা এসেছে ওয়াশিংটন থেকে। ট্রাম্পের 20 দফা ফর্মুলা, হামাসের জন্য সাধারণ ক্ষমা। এই উদ্যোগ আসলে গাজা সংঘাতের অবসানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা সূত্রের অংশ। এই সূত্রে বলা হয়েছে যে হামাস সদস্যরা শান্তিপূর্ণ সহাবস্থান এবং অস্ত্রত্যাগের প্রতিশ্রুতি দেবে, তাদের সাধারণ ক্ষমা দেওয়া হবে। যোদ্ধারা কিরিয়াত গ্যাটে মার্কিন নেতৃত্বাধীন কেন্দ্রে তাদের অস্ত্র জমা দেবে,
তারপর তাদের হয় নিরাপদে অন্য দেশে চলে যেতে দেয়া হবে অথবা হলুদ রেখার পশ্চিমে হামাস নিয়ন্ত্রিত অঞ্চলে ফিরে যেতে দেয়া হবে। এ যেন এক বিস্ময়কর প্রস্তাব, শত্রুদের জন্য মুক্তির দরজা খুলে দেয়া। নেতানিয়াহু সেপ্টেম্বরে এই কাঠামোগত প্রস্তাবটি মৌখিকভাবে গ্রহণ করেছিলেন বটে, কিন্তু হামাসকে নিরাপদ যাত্রা প্রদান এর বিষয়টি তখন থেকেই ছিল অমীমাংসিত। ইসরায়েল এখন এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে। তাদের সাফ কথা, অনেক হামাস যোদ্ধা আক্রমণের জন্য দায়ী, তাই আইডিএফ তাদের হেফাজতের প্রয়োজন। ট্রাম্পের প্রস্তাবে সায় দেওয়া মানে যুদ্ধাপরাধীদের হাত ছেড়ে দেয়া, যা নেতানিয়াহুর জন্য এক রাজনৈতিক আত্মহত্যা। তবে এই টানাপোড়েনের মূলে রয়েছে হামাসের অদম্য সামরিক শক্তি। গাজার মাটির তলায় তাদের রয়েছে সুড়ঙ্গের বিশাল এক অদৃশ্য দুর্গ বা টানেল নেটওয়ার্ক। এই টানেলগুলোই তাদের দীর্ঘকাল ধরে লড়াই করার প্রধান অস্ত্র, যা ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য এক বিশাল মাথা ব্যথা। বিশেষত রাফা এর সুড়ঙ্গ নেটওয়ার্ক এতটাই গুরুত্বপূর্ণ যে ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা লেফটেন্যান্ট হাদার গোল্ডিনের মৃতদেহ উদ্ধারের সময় টানেলে আঘাত করা এড়িয়ে গেছেন, এই আশঙ্কায় যে তার অবশিষ্টাংশ হারিয়ে যেতে পারে। যদিও পরে এই দাবি প্রত্যাহার করা হয়, কিন্তু এটি স্পষ্ট করে যে হামাসের এই মাটির তলার সাম্রাজ্য ইসরায়েলকে কতটা চিন্তায় রেখেছে। হামাসকে মুক্তি দিয়ে কি ইসরায়েলকে ট্রাম্পের শান্তি পরিকল্পনা মেনে নিতে হবে, নাকি নেতানিয়াহু তার দেশের নিরাপত্তা রক্ষায় অনড় থেকে আমেরিকার বিরুদ্ধে এই কূটনৈতিক যুদ্ধ চালিয়ে যাবেন? গাজার মাটিতে হামাস যোদ্ধাদের ভাগ্য এখন নির্ভর করছে ওয়াশিংটন, তেল আভিভ এবং রাফায়ের সুড়ঙ্গের ত্রিমুখী দ্বন্দ্বে। বিশ্বের মনোযোগ তখন তীব্র আলোয় ঝলসে উঠছিল। একদিকে ইসরায়েল এবং তার ছায়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, সামরিক শক্তিতে যারা প্রায় অপ্রতিরোধ্য। অন্যদিকে ইরান, একাকী এক শক্তি যার উপর নেমে এসেছিল বোমা বর্ষণের কালমে। কিন্তু ইতিহাস সাক্ষী, 12 দিনের সেই কল্পিত সংঘর্ষে যা ঘটেছিল তা ছিল এক অবিশ্বাস্য টুইস্ট। তেহরানের কাণ্ডারিরা বলছেন, যুদ্ধের প্রথম দিনেই যারা নিঃশর্ত আত্মসমর্পণের দাম্ভিক দাবি তুলেছিল সেই শত্রুরাই নাকি 12 দিনের মাথায় এসে নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য বার্তা পাঠাতে শুরু করে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি হলো এক ক্ষমতার পালাবদল। আকাশে আগুনের খেলা চলছিল, কিন্তু জমিনের ওপর যারা অহংকার করেছিল তাদের কণ্ঠস্বর দ্রুতই নরম হয়ে গেল। এটি আত্মসমর্পণের ডাক ছিল না, এটি ছিল শান্তির প্রার্থনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই যুদ্ধকে আখ্যায়িত করেছেন ইসরায়েল ও আমেরিকার জন্য একটি কৌশলগত ও নৈতিক ব্যর্থতা হিসেবে। 13 জুনের সেই বড় ভুল শুরু করার পর ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারাও আত্মসমর্পণের যে আহ্বান জানিয়েছিলেন, ইরানের সর্বোচ্চ নেতার নেতৃত্বে জাতীয় ঐক্য সেই পথ সম্পূর্ণ উল্টে দিয়েছে। আরাকচির বক্তব্যটি হলো সেই হুক। ইরানকে যারা নতজানু করতে চেয়েছিল তারাই এখন শান্তি ভিক্ষা করছে। এই স্থিতিস্থাপকতার মূল চাবিকাঠি ছিল ইরানের স্বদেশী ক্ষেপণাস্ত্র শক্তি। আরাকচি জোর দিয়ে বলেছেন, মার্কিন ও ইউরোপীয় সাহায্য সত্ত্বেও ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছিল এই ক্ষেপণাস্ত্রের সামনে। এই ক্ষেপণাস্ত্রগুলো কেবল অস্ত্র নয়, এগুলো হলো জাতীয় সক্ষমতা, নিজেদের তৈরি, নিজেদের অর্জন। পররাষ্ট্রমন্ত্রী দৃঢ়তার সাথে ঘোষণা করেন, ইরানকে যুদ্ধ এড়াতে হলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এটাই যেন তেহরানের প্রতিরক্ষা নীতির মূল মন্ত্র। 12 দিনের সেই যুদ্ধের অভিজ্ঞতা প্রমাণ করেছে ইরান আগের চেয়ে আরও বেশি প্রস্তুত এবং শক্তিশালী। শত্রুদের কাছে আজ এটি স্পষ্ট যে ইরানের জনগণের বিরুদ্ধে কোনো যুদ্ধে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। আরাকচির চূড়ান্ত উপসংহারটি হল মূল শিক্ষা। আন্তর্জাতিক সম্পর্ক ক্ষমতার উপর ভিত্তি করে চলে। দুর্বলকে দমন করা হয় আর শক্তিশালীরা নিজেদের পথ তৈরি করে নেয়। ইরানের জনগণের বেঁচে থাকা, স্বাধীনতা এবং মর্যাদা সবকিছুই নিহিত শক্তিশালী হওয়ার মধ্যে। যুদ্ধের দামামা থেমে গেছে, কিন্তু সেই 12 দিনের অভিজ্ঞতা তেহরানের সামরিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটি ছিল প্রতিরোধের জয়, নিজস্ব ক্ষমতার উপর নির্ভর করে টিকে থাকার কাব্যিক উপাখ্যান। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, তাদের সশস্ত্র বাহিনীর ক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র শক্তি 23 মে এর চেয়ে দুর্বল তো নয়ই, বরং আরও শক্তিশালী। ইরান তার অস্তিত্ব রক্ষার যুদ্ধে জিতেছে, তাদের অহংকারকে পরিণত করেছে প্রতিরক্ষার দুর্গে।
আরাকচির ভাষায় তারা লক্ষ্য অর্জন করতে হঠাৎ বিস্ময়কর হামলা চালিয়েছিল। তারা ভেবেছিল 2-3 দিনের মধ্যেই ইরান আত্মসমর্পণের জন্য হাত উঁচু করবে। তবে তারা নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রজ্ঞা বুঝতে পারেনি ইরান এত দ্রুত সেনাবাহিনী আবার পুনর্গঠন করে ফেলবে। তারা বুঝতে পারেনি ইরান এত দ্রুত পরিস্থিতি সামলে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়বে। ভ্লাদিমির পুতিনের একরোখা চাল, সিরিয়ায় রুশ শক্তির রাজকীয় প্রত্যাবর্তন। একবার যা ধরেন ভ্লাদিমির পুতিন তা আর ছাড়েন না। এটি কেবল একটি কৌশল নয়, এটি যেন মস্কোর সামরিক অভিযানের মূল মন্ত্র। ভূমধ্য সাগর থেকে শুরু করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে রাশিয়ার প্রভাবের নাড়ি এই সিরিয়া। আর এই সিরিয়াতেই বন্ধু বাশার আল আসাদের সরকার একসময় বিপদের মুখে পড়লে রাশিয়ার ভাগ্য হয়েছিল অনিশ্চিত। কিন্তু ইতিহাসের চাকা ঘুরেছে এবং সেই অনিশ্চয়তা এখন রাজকীয় প্রত্যাবর্তনের চিৎকারে বিলীন। দীর্ঘ 6 মাস ধরে যেন একটি সামরিক শ্বাসরুদ্ধকর অপেক্ষা ছিল, এখন তা শেষ হলো। লাতাকিয়া প্রদেশের আকাশ চিড়ে উড়ে গেল 2টি বিশাল রুশ কার্গো জেট, ইলিশিন IL-62 মডেলের বিমান। তাদের গন্তব্য ভূমধ্য সাগরের তীরে রাশিয়ার মহা গুরুত্বপূর্ণ হামিম বিমান ঘাঁটি। এই ঘাঁটি কেবল একটি সামরিক স্থাপনা নয়, এটি হলো মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং উষ্ণ ভূমধ্য সাগরের ওপর মস্কোর ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু। একসময় যখন মনে হচ্ছিল রাশিয়া তার প্রভাব হারাচ্ছে, তখন পুতিন যেন তার হাতের পাশার দান পাল্টে দিলেন। ঘাঁটিটি ছিল রাশিয়ার শক্তির নীরব সাক্ষী, এখন সেটি আবার তার গর্জন ফিরে পাচ্ছে। আসাদ সরকারের সাথে রাশিয়ার সম্পর্ক একসময় ঝুলেছিল সূক্ষ্ম সুতোর মতো। মস্কো তখন তাদের সেনাদের ফিরিয়ে নিয়েছিল যেন একটি কৌশলগত পিছু হটা। কিন্তু সেই সাময়িক বিরতি ছিল ঝড়ের আগে নীরবতা। সম্প্রতি সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান আহমেদ আল শারার মস্কো সফর এবং ভ্লাদিমির পুতিনের সাথে তার দ্বিপাক্ষিক বৈঠক, এটিই ছিল সেই টুইস্ট। বৈঠকের পরপরই রুশ সেনারা ঘাঁটিতে ফিরতে শুরু করে। ব্লুমবার্গের বরাত দিয়ে আসা সংবাদ বলছে, হামিম ঘাঁটি এখন আবার পূর্ণ সামরিক কার্যক্রমে সচল হচ্ছে। অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা সামরিক সরঞ্জাম, সুখোই Su-24, Su-35, Su-34 যুদ্ধবিমান এবং Mi-24-35 গানশিপ এর মতো বিধ্বংসী হেলিকপ্টারগুলো আবার উড়ানোর জন্য প্রস্তুত হচ্ছে। এই সরঞ্জামগুলো দিয়ে প্রয়োজনে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ভূমধ্য সাগরের বিভিন্ন অভিযানে অংশ নেবে রুশ বাহিনী। ঘটনাটি আরও গভীরতা পেল যখন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সরাসরি ইঙ্গিত দিলেন সিরিয়ার সামরিক ঘাঁটিগুলো নতুন বাস্তবতার মধ্যে ভিন্ন কাজের জন্য পুনরায় ব্যবহার করা যেতে পারে, যদি সিরিয়া তা চায়। দুই পক্ষের স্বার্থের সেতুবন্ধন রক্ষা করাই এই প্রত্যাবর্তনের মূল কারণ। সিরিয়ার মাটিতে রাশিয়ার 2টি প্রধান সামরিক স্থাপনা রয়েছে, হামিম বিমান ঘাঁটি এবং টাকটুস নৌ সরবরাহ ঘাঁটি, যা সেই সুদূর 1971 সাল থেকে সোভিয়েত চুক্তির আওতায় প্রতিষ্ঠিত। এই ঘাঁটিগুলো শুধু রাশিয়ার জন্য আঞ্চলিক শক্তি প্রদর্শনের মঞ্চ নয়, এটি হলো তাদের বৈশ্বিক সামরিক মানচিত্রে একটি অপরিবর্তনীয় পদচিহ্ন। ষড়যন্ত্র, কৌশল এবং শক্তির ভারসাম্যের খেলায় ভ্লাদিমির পুতিন আবার এক বিশাল চাল দিলেন। সিরিয়ার আকাশে রুশ বিমানের গর্জন কেবল একটি আগমন নয়, এটি একটি ঘোষণা। রাশিয়া তার সামরিক মুকুট ফিরিয়ে নিয়েছে। মস্কো এখন মধ্যপ্রাচ্যে তার ক্ষমতার হ্রাস আরও শক্ত হাতে ধরেছে। গাজা যেন আবারও আগুনের রেখা, নতুন ষড়যন্ত্রের গন্ধ, আর সেই গন্ধ এখন ছড়িয়ে পড়েছে আঙ্কারার বাতাসে। তুরস্কের রাজধানী আঙ্কারায় এক টেবিলে মুখোমুখি মুসলিম বিশ্বের রাঘব বোয়ালরা। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা হাজির হচ্ছেন। তাদের নেতৃত্বে আছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এজেন্ডা একটাই, গাজা। কিন্তু প্রশ্ন জাগছে, এ কি শুধুই বৈঠক, নাকি ইসরায়েলকে ঘিরে গোপন কোনো পরিকল্পনা? গাজার আগুনে মুসলিম ঐক্য। যুদ্ধবিরতির পরও থেমে নেই ইসরায়েল। 10 অক্টোবরের ট্রুসের পর থেকে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে অন্তত 200-র বেশি ফিলিস্তিনি। গাজার আকাশে ধোঁয়া, মাটিতে ছাই, তবু সেই ছাই থেকে যেন নতুন কণ্ঠ উঠে আসছে, যথেষ্ট হয়েছে। ফিদান বৈঠকে গাজার জন্য নতুন ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবেন। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, ফিলিস্তিনিদের দ্বারা গাজার নিরাপত্তা ও প্রশাসন নিশ্চিত করার বিষয়টি থাকবে আলোচনার কেন্দ্রে। তিনি সতর্ক করবেন, ইসরায়েল যুদ্ধবিরতি ভাঙার অজুহাত তৈরি করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাবেন, এবার দৃঢ় অবস্থান নিন। সৌদি আরবের ছায়ায় নতুন কৌশল।
এই বৈঠকে সৌদি আরবের উপস্থিতি অনেক অর্থবহ। রিয়াদ এখন শুধু তেলের সাম্রাজ্য নয়, মুসলিম বিশ্বের রাজনৈতিক ভারসাম্যের কেন্দ্রবিন্দু। তারা ইঙ্গিত দিচ্ছে, ইসরায়েল যদি গাজায় আগুন জ্বালায় তবে তার জবাব একা তুরস্ক নয়, পুরো মুসলিম বিশ্ব দেবে। সৌদি আরবের কূটনৈতিক শক্তি, কাতারের আর্থিক সমর্থন আর তুরস্কের সামরিক প্রভাব, এই তিন মেরু মিলছে এক বিন্দুতে। এ যেন নিঃশব্দে তৈরি হচ্ছে এক নতুন গাজা ফ্রন্ট, যেখানে ইসরায়েলকে একা ঘিরে ফেলতে পারে ইসলামী শক্তিগুলো। ইসরায়েল তুরস্ক সম্পর্ক ভেঙে চুরমার। এই বৈঠকের পেছনে জমে থাকা ক্ষোভের ইতিহাসও আছে। গাজা যুদ্ধের সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রকাশ্যে ইসরায়েলকে আক্রমণ করেছেন। তিনি এমনকি নেতানিয়াহুকে তুলনা করেছেন এডলফ হিটলারের সাথে, যে তুলনা আন্তর্জাতিক কূটনীতিতে বজ্রপাতের মতো নেমেছিল। ফিদান বলছেন, গাজায় মানবিক সহায়তা যথেষ্ট নয়, ইসরায়েল তার দায়িত্ব পালন করছে না। একই সঙ্গে তিনি প্রস্তাব দিচ্ছেন একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের, যেখানে মুসলিম দেশগুলোর সেনারা থাকতে পারে। কিন্তু ইসরায়েল ইতিমধ্যেই তুর্কি সেনার উপস্থিতি অস্বীকার করেছে। তবু এই বৈঠক যেন এক নতুন যুদ্ধ কৌশলের ইঙ্গিত। যদি ইসরায়েল না শোনে, তাহলে মুসলিম দুনিয়া এবার নিজের পথ বেছে নেবে। শেষ পরিণতি কোথায়? শনিবারের ইসরায়েলি হামলায় আবারও নিহত হয়েছে অন্তত 5 জন ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে 10 অক্টোবর থেকে প্রাণ গেছে 226 জনের। ইসরায়েল বলছে হামাস যুদ্ধবিরতি ভেঙেছে, কিন্তু আঙ্কারার টেবিলে যারা বসছেন তারা বলছেন অন্য কথা। যুদ্ধ নয়, শান্তি চাই, কিন্তু শান্তির নামে দমন নয়। গাজার মাটি আবারও ইতিহাসের মোড়ে দাঁড়িয়ে। তুরস্কের বৈঠক কি ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের নতুন অধ্যায় লিখবে, নাকি এ কেবল ঝড়ের আগের নীরবতা? বিশ্ব অপেক্ষায় গাজার পরবর্তী অধ্যায়ের। আকাশে হঠাৎ দেখা গেল উড়ন্ত চাকতি। সময়টা জুলাই 1947। আমেরিকার শহর থেকে শহরে মানুষ বলতে লাগলো, আমরা কিছু দেখেছি, উড়ন্ত অজানা কিছু, ইউএফও। সব শুরু 1 মাসের আগের এক বিকেলে। বেসরকারি পাইলট কেনেথ আর্নল্যান্ড বলেছিলেন তিনি দেখেছেন 9টি চকচকে বস্তু সিয়াটলের পাহাড়ের কাছে দ্রুত ছুটে যাচ্ছে, প্রতি ঘন্টায় প্রায় 2000 কিলোমিটার বেগে। এরপর যেন গোটা আমেরিকা পাগল হয়ে গেল। দেশ জুড়ে হাজারো মানুষ দাবি করতে লাগলো তারাও দেখেছে উড়ন্ত চাকতি। সংবাদ মাধ্যম গর্জে উঠল প্রশ্নে, আকাশে কি ঘুরে বেড়াচ্ছে? এমন সময় নিউ মেক্সিকোর এক সাধারণ কৃষক ম্যাক ব্রাজেল মনে পড়ল 3 সপ্তাহ আগে তার ক্ষেতে অদ্ভুত কিছু পাওয়া গিয়েছিল। টিন ফয়েল, রাবার আর পাতলা কাঠের টুকরো। তিনি টুকরোগুলো নিয়ে গেলেন স্থানীয় থানায়। এ খবর পৌঁছালো রসওয়েল আর্মি এয়ারফিল্ডে। সেখানকার কমান্ডার কর্নেল উইলিয়াম ব্যানজার্ড ঘোষণা দিলেন, উড়ন্ত চাকতির গুজব এবার সত্যি হলো। আমরা একটি ডিস্ক উদ্ধার করেছি। সারা আমেরিকা স্তম্ভিত। মনে হলো এবার এলিয়েনের অস্তিত্ব প্রমাণিত। কিন্তু পরদিন সেনাবাহিনী হঠাৎ মুখ ফিরিয়ে বলল, না, ওটা কোনো ইউএফও নয়, ওটা কেবল একটা আবহাওয়ার মাপার বেলুন। ছবি প্রকাশ করলো এক অফিসার, হাতে ধরে আছে সেই টুকরো। মিডিয়া চুপ, গল্প শেষ। কিন্তু শেষটা কি সত্যিই শেষ ছিল? রসওয়েল রহস্যের পুনর্জন্ম। 3 দশক পরে 1970-এর শেষের দিকে ফের উঠল গুঞ্জন। বলা হলো একটি ভিনগ্রহের মহাকাশযান বিদ্যুৎ চমকে ধ্বংস হয়েছিল, আর সেনারা উদ্ধার করেছে মৃত এলিয়েনদের দেহ। 1980 সালে প্রকাশিত হয় বই দ্য রসওয়েল ইনসিডেন্ট। লেখক মেজর জেসি মার্সেল দাবি করেন, আমি যেসব ধ্বংসাবশেষ দেখেছি তা পৃথিবীতে তৈরি নয়। এরপর থেকেই রসওয়েল হয়ে যায় কিংবদন্তি। লোককথা ছড়িয়ে পড়ে এক জীবিত এলিয়েনকে নাকি গোপনে রাখা হয়েছে এক রহস্যময় স্থানে। সে স্থানের নাম এরিয়া 51। এরিয়া 51 রহস্যের মরুভূমি। নেভাদার জনশূন্য মরুভূমির মাঝে অবস্থিত এই খানটি। চারপাশে তারের বেড়া, বোর্ডে লেখা অনধিকার প্রবেশে গুলি চালানো হবে। 2019 সালে পডকাস্টার জো রোগান সাক্ষাৎকার নেন বব লাজার নামে এক ব্যক্তির, যিনি দাবি করেন, আমি এরিয়া 51-এ কাজ করেছি। সেখানে ছিল একটি উড়ন্ত চাকতি। আমাদের কাজ ছিল এলিয়েন প্রযুক্তি উল্টোভাবে বিশ্লেষণ করা। এই গল্পে অনুপ্রাণিত হয়ে এক ছাত্র স্টর্ম এরিয়া 51 নামে মজা করে ফেসবুকে ইভেন্ট খুলেছিল। সবাই মিলে ঢুকে পড়ি, তারা তো সবাইকে আটকাতে পারবে না। 2 মিলিয়নের বেশি মানুষ সাইন আপ করে। শেষমেশ সেটি পরিণত হয় এক ছোট্ট মিউজিক ফেস্টিভ্যালে। কেউ ঢোকেনি ঘাঁটিতে, কিন্তু রহস্যের গন্ধ তখন ছড়িয়ে গেছে বিশ্বজুড়ে।
1994 সালে মার্কিন বিমান বাহিনী জানালো সেই 1947 সালের টুকরোগুলো আসলে ছিল এক গোপন পারমাণবিক নজরদারি প্রকল্প। কিন্তু মানুষ আর বিশ্বাস করল না। দশকের পর দশক মার্কিন সরকার অস্বীকার করেছে, এখন হঠাৎ সত্য বলছে। বিশ্বাস হারিয়েছে সবাই। এরিয়া 51 এখন কেবল এক সামরিক ঘাঁটি নয়, এটি রহস্যের প্রতীক, মানুষের অজানার প্রতি অন্তহীন কৌতূহলের প্রতিচ্ছবি। আজও পর্যটকরা আসে এক্সট্রা টেরিস্ট্রিয়াল হাইওয়ে এর ধারে, দূর থেকে তাকিয়ে দেখে সেই নিষিদ্ধ আকাশের দিকেই। যেন এক প্রশ্ন এখনো ভাসে মরুভূমির হাওয়ায়, সত্যিই কি তারা একা, নাকি আমাদের মাঝেই আছে কেউ অন্য জগতের? ইরানের আকাশে নতুন সূর্যোদয়, সিমোর উড্ডয়নের মধ্য দিয়ে স্বনির্ভরতার নতুন অধ্যায়। তেহরানের আকাশে এক নতুন সকাল, গর্জে উঠেছে এক স্বপ্ন যার নাম সিমোর্গ। একসময় যেসব নিষেধাজ্ঞা ইরানের ডানায় শিকল পরিয়েছিল, আজ সেই দেশই নিজের হাতে গড়ে তুলেছে একটি সম্পূর্ণ দেশীয় পরিবহন বিমান, যা আকাশে উঠেই জানিয়ে দিয়েছে ইরান আর পিছিয়ে নেই। শাহিন শাহরের বিশেষ বিমান ঘাঁটি থেকে প্রথমবারের মতো আকাশে উড়ল ইরানের স্বনির্মিত সিমোর্গ বিমান। বেসামরিক বিমান চলাচল সংস্থার তত্ত্বাবধানে হওয়া এই উড্ডয়ন শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয়, এটি ছিল এক প্রতীকী মুহূর্ত, যেখানে ইরানের 15 বছরের স্বপ্ন বাস্তবে রূপ নিল। নিষেধাজ্ঞা পেরিয়ে ইরানের প্রতিশোধ। যে দেশকে দীর্ঘদিন ধরে বাণিজ্য নিষেধাজ্ঞায় আটকে রাখা হয়েছে, সে দেশ এখন নিজের কারখানায় তৈরি করছে আকাশজয়ী বিমান। সিমোর্গ যেন সেই প্রতিক্রিয়ার নাম, যা পশ্চিমা নিষেধাজ্ঞার জবাব দিয়েছে প্রযুক্তির ভাষায়। HESA এর হাতে তৈরি এই 2 ইঞ্জিন বিশিষ্ট বিমান একসঙ্গে 6000 কেজি মালামাল বহন করতে পারে এবং প্রায় 3900 কিলোমিটার উঠতে পারে। এর 21500 কেজি ওজন, দুটি 2500 হর্স পাওয়ার ইঞ্জিন আর দ্রুত মাল ওঠানো নামানোর রিয়ার লোডিং জাম্প, সব মিলিয়ে এটি ইরানের লজিস্টিক, মানবিক সহায়তা এবং আঞ্চলিক পরিবহনের জন্য এক নতুন ভরসা। প্রযুক্তির ছায়ায় জাতীয় পুনর্জন্ম। ইরান বলছে এই বিমান তৈরিতে তাদের খরচ বিদেশি বিমানের তুলনায় প্রায় অর্ধেক, মানে সাশ্রয়ী, কার্যকরী এবং সম্পূর্ণ দেশীয়, এক পাথরে 3 পাখি। কিন্তু আসল গল্পটি আরও গভীর। এই প্রকল্পের পেছনে রয়েছে বায়ুগতিবিদ্যা, উপকরণ বিজ্ঞান, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং উৎপাদন প্রকৌশল, সবকিছুর সমন্বিত দক্ষতা। বিশ্লেষকরা বলছেন এটাই ইরানের শিল্প বিপ্লবের নতুন সূচনা, ইরানের শিল্পযাত্রার মেরুদণ্ড। সিমোর্গ শুধু একটি বিমান নয়, এটি ইরানের শিল্পভিত্তি পুনর্গঠনের প্রতীক। শত শত স্থানীয় কারখানা, উপকরণ প্রস্তুতকারক, ইলেকট্রনিক্স কোম্পানি ও সফটওয়্যার ডেভেলপার একসাথে কাজ করেছে এই প্রকল্পে। ফলাফল একটি জাতীয় শিল্প বাস্তুতন্ত্র, যা শুধু বিমান নয়, ভবিষ্যতে ড্রোন, স্যাটেলাইট ও বৈদ্যুতিক প্রযুক্তির ক্ষেত্রেও পথ খুলে দিতে পারে। ইস্পাহান শহর, যেখানে এই বিমান তৈরি হয়েছে, এখন ইরানের নতুন প্রযুক্তির রাজধানী। সেখানে শত শত প্রকৌশলী ও প্রযুক্তিবিদ কাজ করছেন, এ যেন ইরানের পরবর্তী প্রজন্মের স্বপ্নের কারখানা। নিষেধাজ্ঞাকে শক্তিতে রূপান্তর। নিষেধাজ্ঞার কারণে ইরান বহু বছর ধরে বিদেশি বিমান বা যন্ত্রাংশ আমদানি করতে পারেনি, কিন্তু সেই বাধাকেই তারা পরিণত করেছে সুযোগে। দেশের ভেতরেই তৈরি করছে বিমান, যাতে আর বাইরের কারো দিকে তাকাতে না হয়। একজন ইরানি কর্মকর্তা বলেন, আমরা বাধা পাইনি, আমরা চ্যালেঞ্জ পেয়েছি, আর সেই চ্যালেঞ্জই আমাদের উঠতে শিখিয়েছে। সিমোর্গ আকাশে এক প্রতিজ্ঞা। ইরান এখন আশা করছে আন্তর্জাতিক মান পূরণ করতে পারলে এই বিমান রপ্তানি করা যাবে উন্নয়নশীল দেশগুলোতে, আর তা না হলেও দেশের বিশাল পাহাড়ি অঞ্চল, জরুরি সহায়তা আর ত্রাণ সরবরাহের কাজেই সিমোর্গ যথেষ্ট ভূমিকা রাখবে। বিদেশি আমদানি প্রতিস্থাপন করে সিমোর্গ ইতিমধ্যেই অর্থনীতিকে সাহায্য করছে। বিদেশি মুদ্রা সাশ্রয় হচ্ছে, শিল্প বিকাশ পাচ্ছে, আর দেশজ প্রযুক্তি এখন জাতীয় গৌরবের প্রতীক। ইরান রাশিয়ার নতুন রেল কৌশল। নিষেধাজ্ঞার শৃঙ্খল ভাঙছে 2 দানব। নিষেধাজ্ঞা পশ্চিমা দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, যে অস্ত্র দিয়ে তারা দেশকে দেশ থেকে, অর্থনীতিকে জীবন থেকে বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু এবার ইরান ও রাশিয়া মিলে সেই শৃঙ্খল ভাঙতে যাচ্ছে। একটি রেললাইন তৈরি হচ্ছে, যা কেবল লোহা আর পাথরের নয়, এটি এক নতুন ভূ রাজনৈতিক মানচিত্রের ঘোষণা। ইরানের উত্তরাঞ্চলের রাশিদ শহর থেকে আজারবাইজানের সীমান্তবর্তী আস্তারা পর্যন্ত 162 কিলোমিটার দীর্ঘ এক রেলপথ নির্মাণে হাত মিলিয়েছে তেহরান ও মস্কো।
এই প্রকল্পের নাম ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর INSTC, যা ভারত মহাসাগর থেকে ইউরোপ পর্যন্ত পণ্য পরিবহনের সময় ও খরচ দুই বদলে দিবে। মেহের নিউজ জানিয়েছে, রাশেদ আস্তারা রেল লাইন সম্পূর্ণ হলে বাণিজ্যের খরচ কমবে 30%, আর সময় লাগবে 37 দিনের বদলে মাত্র 19 দিন। অর্থাৎ সুয়েজ খাল ঘুরে যে পণ্য মাসখানেক পরে পৌঁছাতো, এখন তা পৌঁছাবে অর্ধেক সময়েই। এ যেন নিষেধাজ্ঞার বুকে ছুরি বসানো এক প্রকল্প। বিশ্লেষকরা বলছেন, এই রেল লাইন শুধু অর্থনীতির নয়, এটি এক কৌশলগত বিপ্লব। কারণ এটি পশ্চিমা নৌশক্তির খবরদারি থেকে পুরোপুরি মুক্ত। সুয়েজ খাল, মাল্লাকা প্রণালী, যেখানে মার্কিন যুদ্ধ জাহাজের ছায়া সবসময় ভাসে, সেই পথ এড়িয়ে সরাসরি যুক্ত হবে ইরান, রাশিয়া, আজারবাইজান, ভারত ও ইউরোপ। এই রেলপথ যেন এক স্থলপথের বিদ্রোহ, যা আমেরিকার নিষেধাজ্ঞা নীতিকে অকার্যকর করে দেবে। প্রকল্পটির বাজেট 60 কোটি ইউরো, আর এই অর্থের সিংহভাগ দিচ্ছে রাশিয়া নিজে। নির্মাণের দায়িত্ব তাদেরই অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের হাতে। তেহরান বলছে, এই রেলপথ তৈরি হলে ইরান আর কখনোই পশ্চিমা অবরোধে হাঁটু গেড়ে বসবে না। রাশিয়া বলছে, আমরা সমুদ্র পথে আটকে পড়ব না, আমরা রেলপথে জয় করব বিশ্বকে। এই রেল করিডোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি পশ্চিমা নৌশক্তির প্রভাব থেকে পুরোপুরি মুক্ত। সুয়েজ খাল বা মালাক্কা প্রণালীর মতো সামুদ্রিক পথে আমেরিকা যে খবরদারি চালায়, এই রেলপথ চালু হলে তা থেকে মুক্তি পেতে পারে রাশিয়া ও ইরান। এটি দুই দেশকে একটি সমান্তরাল অর্থনৈতিক ব্যবস্থায় বিচ্ছিন্ন দেশ থেকে অর্থনীতির গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করতে পারে। এই করিডোর কেবল পরিবহন প্রকল্প নয়, এটি এক অর্থনৈতিক প্রতিশোধের রূপকথা, যেখানে নিষেধাজ্ঞায় ক্লান্ত দুই দেশ নিজেদের ভাগ্য নতুন করে লিখছে লোহার রেল লাইনের উপর দিয়ে। যে পথে ট্রেন ছুটবে তার শব্দে থাকবে চ্যালেঞ্জ, তোমরা আমাদের থামাতে চেয়েছিলে, কিন্তু আমরা পথই বদলে ফেলেছি। রাশিয়া থেকে আস্তারা, এই লাইন শুধু দুটো শহরকে নয়, সংযুক্ত করবে এক ভিন্ন দুনিয়াকে। এক দুনিয়া যেখানে আমেরিকার নিষেধাজ্ঞা হারিয়ে যাবে ইস্পাতের ঝনঝন শব্দে, আর উঠবে নতুন এক সূর্য, ইরান ও রাশিয়ার ঐক্যের সূর্য। বিশ্ব রাজনীতির মানচিত্রে এই রেল লাইন এক নতুন রেখা টানছে। সেই রেখা বলে দিচ্ছে, পশ্চিম যতই অবরোধ দিক না কেন, পূর্ব তার পথ নিজেই তৈরি করে নেয়। এই রেল লাইন কেবল পথ নয়, এটি প্রতিরোধের প্রতীক। এটি ইরান ও রাশিয়ার প্রতিশোধের ট্রেন, যার ধোঁয়ায় হারিয়ে যাবে নিষেধাজ্ঞার দেয়াল। ইরানের আগুনে কাঁপছে ওয়াশিংটন ও জেরুজালেম। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র শক্তি ফিরিয়ে আনছে তেহরান। আকাশ ছিল ধোঁয়ায় ঢাকা, কিন্তু ছায়ের নিচে আবারও নড়ে উঠছে পুরনো শক্তি ইরান, যে শক্তি নত হয় না, ভয় পায় না, থেমেও যায় না। ওয়াশিংটন আর জেরুজালেম আজ উদ্বেগে ভরপুর, কারণ যে ক্ষেপণাস্ত্রগুলো একসময় আকাশ চিরে গিয়েছিল, সেগুলোর আওয়াজ আবার শোনা যাচ্ছে। সাম্প্রতিক CNN প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরান চুপিসারে তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় চালু করছে, আরও দ্রুত, আরও নিখুঁতভাবে। জুন মাসের সেই 12 দিনের যুদ্ধ এখন ইতিহাস, কিন্তু তার প্রতিধ্বনি এখনো পশ্চিমা রাজধানীগুলোর দেয়ালে বাজছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী সেই যুদ্ধেই ইরান নিক্ষেপ করেছিল প্রায় 550টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1000টিরও বেশি ড্রোন। আকাশ তখন আগুনে ভরা, প্রতিরক্ষা ব্যবস্থা তখন ওভারলোড। মার্কিন ও মিত্র প্রযুক্তির সহায়তায়ও সব আক্রমণ ঠেকানো যায়নি। নিহত হয় 28 জন, আহত 3000-এরও বেশি। তেহরান দেখিয়েছে তারা শুধু হুমকি দেয় না, বাস্তবেও আঘাত করতে জানে। ক্ষেপণাস্ত্রগুলো পেরিয়ে গিয়েছিল কয়েকশো কিলোমিটার, তেলাবিবের আকাশেও গর্জেছিল ইরানের নাম। এই শক্তির মূলে আছে তাদের পুনর্গঠনের জেদ। ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলির দাবি, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান যুদ্ধপূর্ব সক্ষমতা ফিরিয়ে আনতে মরিয়া। চীন থেকে আসা কাঁচামাল, রাতের আধারে চলা চালান, সব মিলিয়ে এক নীরব পুনর্জাগরণ। পশ্চিমা গোয়েন্দারা জানাচ্ছেন, ইরান এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা প্রতি মাসে কয়েকশো ক্ষেপণাস্ত্র উৎপাদনে সক্ষম হতে পারে। ওয়াশিংটন প্রকাশ্যে কিছু বলছে না, জেরুজালেমও নীরব, কিন্তু সবাই জানে নীরবতা মানে শান্তি নয়, বরং এক ভয়ানক প্রস্তুতি। মার্কিন প্রশাসনের ভেতরে ফিসফিস করে শোনা যাচ্ছে, ইরানকে ঠেকানো যাবে তো? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এদিকে জনসম্মুখে ঘোষণা দিয়েছেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ যদি আমাদের ভয় দেখায়, আমরা তাকে শেখাবো কিভাবে প্রতিরোধ করতে হয়। তার এই এক বাক্যেই যেন তেহরানের নতুন দর্শন,
প্রতিরোধী শক্তি, ধৈর্যই অস্ত্র। বিশ্লেষকরা বলছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শুধু অস্ত্র নয়, এটি তাদের জাতীয় মর্যাদার প্রতীক। যুদ্ধের আগুন পেরিয়ে তারা এখন আরো দৃঢ়। নতুন করে কারখানা গড়ছে, জ্বালানি আমদানি করছে, স্যাটেলাইটে দেখা যাচ্ছে নতুন লঞ্চ সাইটের কার্যক্রম। ইরান আজ যেন এক ঘুমন্ত দৈত্য, যাকে অনেকে ভেবেছিল পরাজিত, কিন্তু সে কেবল অপেক্ষা করছিল পুনর্গঠন শেষ হলে তার ক্ষেপণাস্ত্র কি আবার আকাশ ছুঁবে, আর তার নাম শুনেই কেঁপে উঠবে তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত। একটি বার্তা যেন তেহরানের বাতাসে ভাসছে, আমাদের ধ্বংস ভেবেছিলে, ভুল করেছ, আমরা ধ্বংস থেকে জন্ম নিই। ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জলানি বলেছেন, ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলো দেশটির প্যাসিভ ডিফেন্স মডেলের সাফল্যের প্রতীক এবং শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ ক্ষমতার বাস্তব প্রমাণ। তিনি বলেন, ইরানের সাবেক আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স প্রধান মেজর জেনারেল আমির আলী হাজিজাদে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলোর নকশা ও নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অবশেষে উড়ল ইরানের সিমর্গ, আকাশে যেন পৌরাণিক পাখির ডানা, বাস্তবে তেহরানের প্রযুক্তির জয়। অবশেষে ইরান পেরেছে, যা ছিল একসময় কল্পনা, যা ছিল অসম্ভবের সীমান্তে, আজ তা বাস্তব। আয়াতুল্লাহ আলী খামেনির তেহরান এবার আকাশে তুলেছে নিজস্ব ডানায় তৈরি এক বিস্ময়, নাম সিমর্গ। ফার্সি পুরাণের পৌরাণিক পাখি, যার ডানায় নাকি লুকিয়ে থাকে আগুন, জ্ঞান আর অমরত্বের ছোঁয়া। আজ সেই সিমর্গ শুধু গল্পে নয়, উঠছে সত্যিকার আকাশে। মঙ্গলবার মধ্য ইরানের শাহির শহরের বিমান ঘাঁটিতে গর্জে উঠল দুটি শক্তিশালী ইঞ্জিন। গর্জনের সাথে উঠে গেল ইরানের গর্ব, তার প্রযুক্তি, তার স্বাধীনতার প্রতি। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা ও পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা। মুহূর্তটা যেন শুধু এক উড়ান নয়, এক জাতির পুনর্জন্ম। ইরানের আকাশে যে পাখি উড়ল, তার ভেতরে শুধু ধাতু নয়, আছে এক জাতির প্রতিশোধের ইতিহাস। একসময় নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটি আজ সেই বাধার ভেতর দিয়েই বানিয়েছে নিজস্ব কার্গো বিমান, নিজস্ব প্রযুক্তিতে, নিজস্ব হাতে, নিজস্ব স্বপ্নে। ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশন জানিয়েছে, সিমর্গকে বহরে যোগ দেওয়ার আগে 100 ঘন্টা পর্যন্ত বিভিন্ন পরিস্থিতিতে উড়ান পরীক্ষা করতে হবে। 15 বছরের পরিশ্রমে তৈরি এই বিমান এখন তেহরানকে নিয়ে গেছে বিশ্বের সেই 20টি দেশের তালিকায়, যারা নিজেদের নকশায় বিমান তৈরি করতে পারে। প্রেস টিভি জানায়, সিএএ প্রধান হোসেন পুরফরজানে বলছেন, এই উড়ান শুধু প্রযুক্তির নয়, আত্মনির্ভরতার জয়। আমরা দেখিয়ে দিয়েছি নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারে না। সিমর্গ কেবল একটি কার্গো বিমান নয়, এটি ইরানের নতুন কৌশলগত বার্তা। পশ্চিমা বিশ্বের চোখে চোখ রেখে বলা, আমরাও পারি নিজেদের শক্তিতে। বিমানটিতে রয়েছে দুটি 2500 হর্স পাওয়ারের ইঞ্জিন। এটি 6 মেট্রিক টন পণ্য 3900 কিলোমিটার দূরত্ব পর্যন্ত বহন করতে পারে। সর্বোচ্চ টেক অফ ওজন 21.5 মেট্রিক টন। হালকা, দ্রুত এবং চটপটে এই বিমানকে বলা হচ্ছে ইরানের আবহাওয়ার জন্য একদম আদর্শ। 2022 সালের মে মাসে সিমর্গ প্রথম ফাস্ট ট্যাক্সি টেস্ট সম্পন্ন করেছিল। এরপর থেকে চলছিল এ সার্টিফিকেশন প্রক্রিয়া। এখন সেটি প্রায় শেষের পথে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিমান ইরানের সামরিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে। দেশের স্থল ও নৌবাহিনীর ঘাঁটিগুলোর মধ্যে দ্রুত সরঞ্জাম, রসদ বা সেনা পরিবহনে এটি হবে গেম চেঞ্জার। এমনকি ভবিষ্যতে এটি স্বল্প পল্লার যাত্রী পরিবহনেও ব্যবহার হতে পারে। আর সেখানেই ইরানের পরিকল্পনার গভীরতা। যখন পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞার দেয়াল তুলে তেহরানকে আটকে রাখতে চায়, তখন ইরান নিজের আকাশে তৈরি করছে বিকল্প এক মহাবিশ্ব, যেখানে প্রযুক্তি, গর্ব আর প্রতিরোধ মিলে গড়ে তুলছে নতুন বাস্তবতা। আজ আকাশে উঠছে সিমর্গ, কিন্তু আসলে উঠছে এক দেশের আত্মবিশ্বাস। এই উড়ান প্রমাণ করছে ইরানের শক্তি শুধু ক্ষেপণাস্ত্রে নয়, তার শক্তি মেধায়, প্রযুক্তিতে আর নিজের ভাগ্য নিজে গড়ে তোলার সাহসে। তেহরানের আকাশে আজ আবারও শোনা গেল সে অমর সুর, আমরা উড়ব কারণ আমাদের ডানা নিজেদের হাতে তৈরি। বিশ্ব রাজনীতিতে নতুন বিস্ফোরণ, বুরেভেস্টেনিকের আগুনে কাঁপছে পশ্চিমা দুনিয়া। রাশিয়া যখন তার নতুন পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্টেনিক মিত্রদের হাতে তুলে দেওয়ার প্রস্তাব রাখল, ঠিক সেই মুহূর্তে তেহরান থেকে ভেসে এলো এক কাঁপানো ঘোষণা।
আমরা নতুন বিশ্ব ব্যবস্থা গড়ব। এ যেন এক সুরে বাঁচতে শুরু করেছে তিন শক্তির ত্রিমূর্তি, রাশিয়া, চীন ও ইরান। 26 অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উন্মোচন করেন এমন এক অস্ত্র যা বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ জানাতে পারে। বলা হচ্ছে, বুরেভেস্টেনিক একবার ছুটে গেলে তাকে থামানোর শক্তি পৃথিবীর কারণে। আর এই পরীক্ষার পরেই পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি মেদভেদেভ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, রাশিয়ার সব বন্ধুদের অভিনন্দন। শব্দটা যেন ছিল সংকেত, মিত্রদের ডাক। একদিন পর 27 অক্টোবর তেহরানে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা। তিনি বলেন, চীন, রাশিয়া ও ইরান এই তিন দেশ এখন নতুন বিশ্ব ব্যবস্থা গঠনে নেতৃত্ব দিচ্ছে। তার এই বক্তব্য যেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের কানে ঝড় বইয়ে দিয়েছে। কারণ একদিকে রাশিয়া পারমাণবিক শক্তির নতুন অধ্যায় খুলেছে, অন্যদিকে ইরান তার কূটনৈতিক বন্ধুত্বকে রূপ দিয়েছে অস্ত্রের কৌশলে। 20 বছরের কৌশলগত চুক্তি কার্যকর করেছে রাশিয়া ইরান, আর 25 বছরের অংশীদারিত্ব চুক্তি ইরান চীনের হাতে শক্তভাবে বাঁধা। এই সম্পর্ক এখন শুধু কূটনৈতিক নয়, সামরিক বাস্তবতাও। 24 অক্টোবর আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA এর প্রধানকে যৌথ চিঠি পাঠায় রাশিয়া, চীন ও ইরান। চিঠিতে তারা জানায়, জাতিসংঘের প্রস্তাবের মেয়াদ শেষ, এখন থেকে ইরান স্বাধীন, অর্থাৎ নিষেধাজ্ঞার বেড়ি ছিঁড়ে ইরান তার পারমাণবিক পথ চলায় আর থামবে না। 18 অক্টোবর তারা একই দাবি পাঠায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছেও। তারা পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ তোলে, তোমরা অবৈধভাবে ইরানকে আটকে রাখতে চাইছো, কিন্তু ইতিহাসের গতিপথ তোমাদের হাতে নেই। অন্যদিকে ওয়াশিংটনে যেন অস্থিরতা বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করেছেন। পরিবর্তে রাশিয়ার তেল শিল্পে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন। কিন্তু তাতে কি পুতিন থেমেছেন? না, বরং তার ক্ষেপণাস্ত্রই এখন হয়ে উঠেছে পশ্চিমের দুঃস্বপ্ন। চীনের সঙ্গেও ট্রাম্পের সম্পর্ক উত্তপ্ত। পুনর্নির্বাচনের পর থেকেই বাণিজ্য যুদ্ধ চলছে। 30 অক্টোবর তারা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের কথা, কিন্তু সেই সাক্ষাতের আগেই তৈরি হয়েছে অনিশ্চয়তার ঘন কুয়াশা। বিশ্ব রাজনীতি আজ যেন দুই সুপার পাওয়ারের সংঘর্ষ ক্ষেত্র। এক পাশে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা, অন্য পাশে জেগে উঠছে রাশিয়া, ইরান ও চীনের নতুন জোট, যেখানে পারমাণবিক শক্তি, কূটনৈতিক ঐক্য আর অদম্য প্রতিরোধের বার্তা মিশে গেছে এক সুরে। এ যেন নতুন শীতল যুদ্ধের সূচনা। এক প্রান্তে ওয়াশিংটনের নীরবতা, আর অন্য প্রান্তে মস্কো ও তেহরানের বাজনা। বিশ্ব ব্যবস্থা পাল্টাবে, ইতিহাস আবার লেখা হবে। রাশিয়া এখন শুধু এক দেশ নয়, এক ঘোষণা, অপরাজেয় শক্তির প্রতিধ্বনি। আর ইরান, সে হয়ে উঠছে সেই আগুন যার আলোয় পশ্চিম এখন তাকিয়ে আছে ভয়ের চোখে।